তিনি দেখলেন এবারের পরীক্ষাটা একটু অন্যরকম। পরীক্ষার প্রশ্নপত্রে লেখা আছে পার্ট 1। তার মনে প্রশ্ন জাগলো, তবে কি দ্বিতীয় কোনো পার্টও আছে? তাই তিনি হাত তুলে শিক্ষককে জিজ্ঞেস করলেন। পরীক্ষার হলে থাকা শিক্ষক জবাব দিলেন, হ্যাঁ, এবারের পরীক্ষায় একসাথে দুটো প্রশ্নপত্র থাকবে এবং সবাইকে আলাদা আলাদা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এটা শোনার সাথে সাথে একটা মেয়ে হঠাৎ পেছন দিকে তাকালো। তার ধনী বন্ধুরাও মেয়েটির দিকে তাকালো, কারণ তারা আগেই ঠিক করে রেখেছিল যে পিয়ানো বাজানোর আঙুলের ইশারায় সিগন্যাল আদান প্রদান করা হবে। মেয়েটি এই ধনী বন্ধুদের উত্তরের সংকেত দেওয়ার দায়িত্বে আছে, আর এই পরীক্ষার বিনিময়ে মেয়েটি পাবে 1 কোটি টাকা। কেউ একজন খাতা জমা দিতে উঠছে দেখে মেয়েটি পাশে থাকা ধনী বন্ধুকে ইশারা করলো। সে দেখালো যে তার কাছে আছে পার্ট 1। ধনী বন্ধুটি 2 আঙ্গুল তুলে বোঝালো যে তার কাছে আছে পার্ট 2। আগে পার্ট 1-এর উত্তরগুলো শেষ করা যাক। মেয়েটি আঙ্গুল দিয়ে পিয়ানো বাজানোর মতো ভান শুরু করলো, আর পার্ট 1 হাতে পাওয়া ধনী বন্ধুরা সাথে সাথে উত্তরগুলো কপি করা শুরু করলো। পরীক্ষা শেষ হতে যখন মাত্র 20 মিনিট বাকি, তখন মেয়েটি অবশেষে পার্ট 1-এর সব উত্তর পাঠিয়ে দিল। ধনী বন্ধুরা একে অপরের সাথে তাল মিলিয়ে কাজটা সেরে ফেলল। অনেকে মিলে একসাথে খাতা জমা দিতে গেল, যাতে শিক্ষকের নজর এড়ানো যায়। এই ফাঁকা সুযোগে মেয়েটি দ্রুত পাশের বন্ধুর সাথে নিজের প্রশ্নপত্র বদলে নিয়ে পার্ট 2 নিয়ে নিল। তাকে এখন 20 মিনিটের মধ্যে পুরো পরীক্ষা শেষ করে উত্তরগুলো পাঠিয়ে দিতে হবে। সময় শেষ হতে যখন মাত্র 10 মিনিট বাকি, তখনও মেয়েটি লিখে যাচ্ছে, আর এরই মধ্যে তার পার্ট 1-এর কাগজটা ভুলবশত ছিঁড়ে গেল। এদিকে যার কাছে পার্ট 2 আছে, সেই ধনী বন্ধুরাও তার চেয়ে বেশি অস্থির হয়ে আছে। সময় যখন আর মাত্র 5 মিনিট বাকি, তখন মেয়েটি শেষ পর্যন্ত পরীক্ষা শেষ করল এবং সাথে সাথে পিয়ানো বাজানোর আঙুলের ইশারায় উত্তরগুলো পাঠিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে পরীক্ষার হলের ঘণ্টা বেজে উঠল। শিক্ষক খাতা জমা দেওয়ার জন্য তাড়া দিচ্ছেন, কিন্তু কেউ শিক্ষকের কথা কানেই তুলছে না। সবাই উত্তর কপি করে যাচ্ছে। শিক্ষক যখন তার সামনে এসে দাঁড়ালেন, মেয়েটি অবশেষে সব উত্তর পাঠানো শেষ করল। সে পুরো ক্লাসের ধনী বন্ধুদের পরীক্ষায় পাশ করানোর পথ পরিষ্কার করে দিল এবং বিনিময়ে পেয়ে গেল 1 কোটি টাকা। এই ধনী বন্ধুদের ভিড়ে ঠাসা স্কুলে পড়াশোনা করা সাধারণ ঘরের মেয়ে লিন আসলেই একজন মেধাবী ছাত্রী। অসাধারণ ফলাফলের কারণে সে সম্পূর্ণ বিনা বেতনে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এই পরীক্ষার আগে লিনকে প্রথম যে মেয়েটি সুবিধা পাইয়ে দিয়েছিল, সে হলো তার সবচেয়ে ভালো বন্ধু। সে প্রতিদিন 1 কাপ দুধের বিনিময়ে লিনকে পড়ার জন্য সাহায্য চাইত। কিন্তু পড়তে পড়তে লিন একটা বিষয় খেয়াল করল যে তার বান্ধবী তাকে যে প্রশ্নগুলো করতে বলছে, সেগুলো পরীক্ষার প্রশ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে। এর মানে হলো কেউ প্রশ্ন চুরি করছে। এটা কে করতে পারে? শিক্ষকের ইঙ্গিত শোনার পর লিন মুহূর্তের মধ্যে বুঝে ফেলল যে ক্লাসে কিছু শেখানো হয় না, শুধু কোচিংয়েই পড়ানো হয়। এখন যাদের শিক্ষককে টাকা দিয়ে পড়ার সামর্থ্য নেই, সেই সাধারণ শিক্ষার্থীরা কিভাবে এই ধনী বন্ধুদের সাথে প্রতিযোগিতা করবে, যারা আগে থেকেই প্রশ্নপত্র পেয়ে যায়? তবে বান্ধবীর আচরণ লিনকে বুঝিয়ে দিল যে সেও তাদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে থাকতে পারে, আর সেটা হলো তার দলে যোগ দেওয়া। তাই একবার পরীক্ষার সময় যখন বান্ধবীকে নীলমুখ করে বসে থাকতে দেখল, লিন সিদ্ধান্ত নিয়ে নিল। সে খুব দ্রুত নিজের পরীক্ষা শেষ করল। তারপর উত্তরগুলো ইরেজারের ওপর লিখে ফেলল এবং কেউ কিছু বোঝার আগেই উত্তরগুলো তার বান্ধবীর কাছে পৌঁছে দিল। কপালে 1 ফোঁটা ঘাম ঝরতেই লিন একটা বুদ্ধি বের করল। যখন সে উত্তরগুলো দেখালো, লিন তখন বান্ধবীর কাছে অনেকটা জীবন রক্ষাকারী দেবদূতের মতো হয়ে উঠল। পরীক্ষার রেজাল্ট আসলো, লিন সন্তুষ্ট, বান্ধবীও খুশি। তাই সেই রাতে বান্ধবী লিনকে নিয়ে তার প্রেমিকের সাথে দেখা করতে গেল। বান্ধবীর প্রেমিকও ধনী ঘরের ছেলে। তার ভবিষ্যতে ভালো চাকরি পাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু সে চায় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, কারণ তার বাবা তাকে কথা দিয়েছে যে পাশ করলেই সে একটা স্পোর্টস কার কিনে দেবে। কোনো চিন্তা নেই, তাই সে লিনের ওপর নজর দিল। একটি উত্তরের দাম 3000 টাকা, মোট 13টি প্রশ্ন, আর তারা মোট 5 জন। হিসাব করলে দেখা যায় একটি পরীক্ষা দেওয়ার পর লিন সব মিলিয়ে প্রায় 50,000 RMB আয় করতে পারবে। এই অভিজাত স্কুলে একটি ঐতিহ্য আছে, প্রতিটি ছাত্রছাত্রীকে ডোনেশন বা অনুদান দিতে হয়। এর নির্দিষ্ট কোনো অঙ্ক নেই, সব নির্ভর করে অভিভাবকদের ইচ্ছার ওপর। যদি ঠিকঠাক অনুদান দেওয়া হয়, তবে শিক্ষকরাও তাদের বিশেষ সুবিধা দেবে, আর যদি অনুদান না দেওয়া হয়, তবে পড়াশোনায় যতই ভালো হোক না কেন শিক্ষকরা তাদের নানাভাবে হেনস্থা করবে। লিনের কথা যদি বলি, যদিও সে বিনা বেতনে পড়ছে, তার বাবাও নিয়ম অনুযায়ী একটা অনুদান দিয়েছে, যা খুব বেশি নয়, এই 50,000 RMBর কাছাকাছি। বন্ধুদের সিস্টেমেটিক উপায়ে নকল করতে সাহায্য করাটা লিন প্রথমে মানতে চায়নি, কিন্তু পরক্ষণেই ভাবল এই স্কুল তো পুরোপুরি দুর্নীতিতে ডুবে আছে। শিক্ষার আসল অর্থ
এখানে ধুলোয় মিশে গেছে। তাই সে ঠিক করলো যা হয় হবে, সে নিজেই এখন এই স্রোতে গা ভাসাবে, যা কিছু হওয়ার হোক। কিন্তু এই অবস্থায় একজন সৎ বাবা, যারা কিনা লিনকে সবসময় সততার শিক্ষা দিয়ে এসছেন, তাকে এসব মোটেও জানানো যাবে না। মায়ের মৃত্যুর পর থেকে সেই কঠোর বাবা সবসময় লিনকে সৎ পথে থাকার উপদেশ দিতেন। অভাব থাকতে পারে, কিন্তু অসততা করা যাবে না। তবে এই টাকার নেশায় ভরা পরিবেশে লিন এটাও বুঝতে পেরেছিল যে সততা দিয়ে তো আর পেটের ভাত জোগানো যায় না, সৎ থাকতে গেলে তো নিজেরই লোকসান। লিন পিয়ানো বাজাতে খুব দক্ষ ছিল। সে হঠাৎ করেই আবিষ্কার করলো যে পিয়ানোর বিভিন্ন সুরের বিন্যাস দিয়ে উত্তরগুলো পাঠিয়ে দেওয়া সম্ভব। যদিও এটা একটু জটিল, কিন্তু অপশন তো মাত্র 4টি, তাই ধনী বন্ধুদের জন্য এটা মনে রাখা বেশ সহজই ছিল। আর এই পদ্ধতিটার সবচেয়ে বড় সুবিধা হলো পরীক্ষার হলে শিক্ষকদের চোখে ধরা পড়ার সম্ভাবনা খুব কম। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বান্ধবীর প্রেমিক তার স্বপ্নের গাড়িটা পেয়ে গেল, আর বাকিরাও যার যার কাঙ্ক্ষিত ফলাফল পেল। বিশেষ করে লিন, তার ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাগুলো তাকে বারবার বলছিল যে সে যা করছে একদম ঠিক করছে। উচ্চ মাধ্যমিকে সেই বছরে লিনের সাহায্য করার প্রভাব পুরো ক্লাসে ছড়িয়ে পড়ল। কিন্তু এই সব অলস ধনী বন্ধুদের মধ্যে এমন একজনও ছিল যে পিয়ানোর 4টি ইশারাও মনে রাখতে পারত না। উপায় না পেয়ে লিনকে আরেকজন মেধাবী ছাত্রের সাহায্য নিতে হলো। এই ছেলেটি খুব গরিব হলেও সে খুব নীতিমান। সে ধনী বন্ধুদের সাথে অন্যায় কাজে জড়াতে চায় না। তাই লিনই ছিল একমাত্র ব্যক্তি যে ধনী বন্ধুদের পরীক্ষায় পাশ করার কারিগর। আর এভাবেই ভিডিও শুরুতে দেখানো সেই পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষার ঘটনাটি ঘটে। গ্রাহকদের মুখে হাসি দেখে লিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু এই ঘটনার এখানেই শেষ নয়। আসলে সেই অন্য মেধাবী ছাত্রটি কিছু একটা সন্দেহ করে স্কুল প্রিন্সিপালের কাছে অভিযোগ করে। শেষ পর্যন্ত তদন্ত করে লিনকে ধরে ফেলা হয়। তবে লিনের মেধা এবং সে যে ধনী বন্ধুদের পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করে দিতে পারে তা বিবেচনা করে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়নি। শুধু তার স্কলারশিপ বা বৃত্তিটুকুই বাতিল করা হয়েছে। স্কলারশিপ বাতিল হওয়ার পর লিন আর কোনো পরীক্ষায় কাউকে সাহায্য করেনি। এভাবে উচ্চ মাধ্যমিকের শেষ বছর পর্যন্ত সে শান্তই ছিল। কিন্তু একদিন তার বান্ধবী গোপনে তার সাথে দেখা করল এবং অনুরোধ করল যে তাকে যে কোনো উপায়ে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। কারণ বান্ধবীর প্রেমিক বোস্টনে পড়াশোনা করতে যাচ্ছে, আর বান্ধবীও সেখানে যেতে চায়। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে হবে, যার নাম STIC। বাস্তবে এই পরীক্ষাটি SAT নামে পরিচিত, যাকে আমেরিকার ভর্তি পরীক্ষা বলা হয়, যার গুরুত্ব অপরিসীম। বান্ধবী তাকে আবার এই কাজে নামার অনুরোধ করলে লিন সরাসরি তা নাকচ করে দেয়। এমনকি বান্ধবী তাকে 6 লাখ বাদ দেওয়ার প্রস্তাব দিলেও সে রাজি হয়নি। শুধু টাকার জন্য নয়, কারণ এই পরীক্ষায় নকল করা অনেক কঠিন। একবার ধরা পড়লে শুধু স্কলারশিপ নয়, কেরিয়ারও শেষ হয়ে যাবে। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চেয়েছিল। লিন যখন হোটেলে একটি ঘড়ি দেখল, তখন তার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। লিন আমেরিকার ভর্তি পরীক্ষায় নকল করার এক কৌশল খুঁজে বের করল। শুধু 2টি শব্দ, টাইম জোন বা সময়ের পার্থক্য। যদিও পুরো পৃথিবীতে আমেরিকার এই ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হয়, কিন্তু সময়ের পার্থক্যের কারণে কিছু দেশে পরীক্ষা আগে শুরু হয়ে যায়। লিন সেই দেশগুলোতে গিয়ে আগে পরীক্ষা দিয়ে আসতে পারে। এই পরীক্ষায় মোট 3টি অংশ থাকে, আর লিনকে বিরতির 10 মিনিটের মধ্যে ফোন ব্যবহার করে উত্তরগুলো থাইল্যান্ডে পাঠিয়ে দিতে হবে। যেহেতু ফোনগুলো পরীক্ষার আগে জমা নিয়ে নেওয়া হয়, তাই তাকে ফোনটি বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কের ভেতর লুকিয়ে রাখতে হবে। যেহেতু খেলতেই হবে, তাই লিন এবার বড় কোনো ঝুঁকি নিতে রাজি হলো। সে বান্ধবীর প্রেমিককে বলল এইবার আরও বেশি ধনী বন্ধুদের এই দলে যুক্ত করতে, যাতে লিন আরও বেশি টাকা উপার্জন করতে পারে। কারণ লিন নিজেও বিদেশে পড়াশোনা করতে চায়, তাই তাকে আগে থেকেই অনেক টাকা জমিয়ে রাখতে হবে। পরিকল্পনা তো তৈরি, কিন্তু লিন কিভাবে পরীক্ষার হল থেকে উত্তরগুলো নিয়ে আসবে? কারণ পরীক্ষা শেষে প্রশ্নপত্র তো জমা নিয়ে নেওয়া হয়। লিন একজন মেধাবী ছাত্রী, কিন্তু সে তো আর ঈশ্বর নয়। সে বড়জোর অর্ধেক প্রশ্নের উত্তর মনে রাখতে পারবে। আর এখন সবচেয়ে জরুরি বিষয় হলো, সেটা হলো আরেকজন মেধাবী ছাত্রকে খুঁজে বের করা যে বাকি অর্ধেক উত্তর মনে রাখতে পারবে। আর কাকে সাহায্য নেওয়া যায় উত্তর তো বলাই বাহুল্য। গতবার ধনী বন্ধুদের ব্যাপারে অভিযোগ করার পর থেকে ছেলেটিকে একা পেয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় খুব মারধর করা হয়েছিল। লিন যখন জখম হওয়া সেই মেধাবী ছাত্রটির কাছে গেল এবং তার সাথে মিলে কাজ করার অনুরোধ জানালো, তখন এই লোভনীয় প্রস্তাব শুনে সে প্রথমে রাজি হয়নি। কিন্তু পরে একটু ভেবে দেখল আসলে কারো তো আর টাকার সাথে শত্রুতা নেই, তাই সে রাজি হয়ে গেল। এখন উত্তর পাঠানোর পথটা তো পরিষ্কার হলো, কিন্তু ধনী বন্ধুদের দিয়ে সেই উত্তর মুখস্থ করাবে কিভাবে? অবশ্যই পরীক্ষার হলে যেসব জিনিস নেওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে। সব পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর আন্তর্জাতিক এই জালিয়াতি শুরু হয়ে গেল। লিন এবং সেই মেধাবী ছাত্রটি বিমানে করে সিডনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো। তারা প্রথমে শৌচাগারে গিয়ে মোবাইল ফোনগুলো লুকিয়ে রাখলো, তারপর পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে বসলো। যেহেতু সময় খুব কম আর কাজের চাপ বেশি, তাই প্রশ্ন সমাধান করা তাদের আসল লক্ষ্য ছিল না। মাঠে যেন জীবন না বেরিয়ে যায়, বরং সঠিক উত্তরটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। দুজন কোনো মতে শৌচাগারে গিয়ে মোবাইল হাতে নিল এবং উত্তর পাঠানো শুরু করলো। সেই মেধাবী ছাত্রটি এত বেশি নার্ভাস ছিল যে তার বমি পাওয়ার উপক্রম হয়েছিল। আর সেই সময় সে আসলে একটা মানুষকে বিপদে ফেলার ফন্দি আঁকছিল। এটাকে বলে নিজের সুবিধামতো দাম বাড়িয়ে নেওয়া। এরপর থেকে সেই মেধাবী ছাত্রটি আর লিন বা অন্যদের মিত্র থাকলো না, কারণ এর আগে ধনী বন্ধুরাই তো তাকে মারধর করেছিল। এখন পরিস্থিতি বদলে যাওয়ায় ধনী বন্ধুরা বাধ্য
বাধ্য হয়েই সেটা মেনে নিল। টাকা পাঠানোর পর সেই মেধাবী ছাত্রটি উত্তরগুলো পাঠালো। এরপর তাদের পরিকল্পনা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। লিন এবং মেধাবী ছাত্রটি আবার পরীক্ষার হলে ফিরে গিয়ে পরীক্ষা দিতে লাগলো। কিন্তু দ্বিতীয়বার যখন বিরতি দিল, লিন বড় বিপদে পড়ল, কারণ শৌচাগারে মেয়েদের লাইনে অনেক বেশি ভিড় ছিল। লিন বুঝতে পারছিল না এখন কি করবে। এদিকে সেই মেধাবী ছাত্রের অবস্থা আরও খারাপ। এই তো সব শেষ। মেধাবী ছাত্রটিকে হাতে নাতে ধরে ফেলল। Outside. Can you hear me? Step outside, I said. Now! Someone has reported to us that you were in there for too long. Come out. Now. Get out. Now. Can you hear me, boy? Get out. Now, I said. লিন সময়ের অভাবে এবং পরীক্ষকের তাড়া খেয়ে উত্তরগুলো আর পাঠিয়ে উঠতে পারল না। যখন জানল যে সেই মেধাবী ছাত্রটি ধরা পড়েছে, লিন পানি খাওয়ার ছলে ফোনটি একটি পানির মেশিনের ভেতরে লুকিয়ে ফেলল। ভয় ছিল যদি সে উত্তরগুলো ভুলে যায়। তাই তৃতীয় পরীক্ষা শুরু হওয়ার সময় লিন দ্বিতীয় পরীক্ষার সব উত্তর তার পরীক্ষার খাতায় লিখে ফেলল। আর তাকে খুব দ্রুত নিজের পরীক্ষা শেষ করার পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষার সব উত্তরও মনে রাখতে হবে। জীবন বাঁচানোর লড়াইয়ে সে তার পুরনো অভ্যাসে ফিরে গেল। যদি মাথা মনে রাখতে না পারে, তবে সে পেশি শক্তির স্মৃতি বা মাসেল মেমোরি ব্যবহার করবে। শেষ অংশটি ছিল রাইটিং বা লেখালেখির। থাইল্যান্ডে তখন ধনী বন্ধুরা উত্তরের জন্য অপেক্ষা করে পাগল হয়ে যাচ্ছে। লিন ঠিক করল সে অসুস্থ হওয়ার নাটক করে হল থেকে বেরিয়ে যাবে। আগে বন্ধুদের উত্তরগুলো দিয়ে টাকাটা নিশ্চিত করে নিবে, তারপর পরের বছর আবার পরীক্ষা দিবে। পেন্সিল দিয়ে খাতায় খসখস করে দাগ দেওয়ার পর লিন গ্যাস্ট্রিকের ব্যথা হওয়ার অভিনয় করল এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার সুযোগ পেল। কিন্তু এরপরের পরিস্থিতি আর সহজ থাকল না। প্রধান পরীক্ষক রাগে অগ্নিশর্মা হয়ে ভেতরে ঢুকে পড়ল। লিন বুঝে গেল যে সম্ভবত ওই মেধাবী ছাত্রটি তাকে ফাঁসিয়ে দিয়েছে। ভাগ্য ভালো যে তার বুদ্ধি ছিল খুব তীক্ষ্ণ। দৌড়াতে দৌড়াতে সে উত্তর পাঠাতে থাকলো। কিন্তু পরীক্ষার হলের বাইরে বেরিয়ে আসার পরও পরীক্ষক তাকে পিছু ছাড়েনি। মেট্রো স্টেশন পর্যন্ত ধাওয়া করল। দিশেহারা হয়ে লিন তার সবটুকু শক্তি দিয়ে পালানোর চেষ্টা করল। Are you okay? No, I'm sick. This doesn't matter. You have to come back to the test center with me. Now! এদিকে থাইল্যান্ডে একজন অনাকাঙ্ক্ষিত মানুষের আগমনে এই জালিয়াতির ঘটনায় নতুন মোড় নিল। লিনের বাবার সবসময় সন্দেহ ছিল যে এর পেছনে কোনো গণ্ডগোল আছে। তাই তিনি তদন্ত করতে করতে ধনী বন্ধুদের সেই গোপন আস্তানায় পৌঁছালেন। ভাগ্য ভালো যে লিনের বান্ধবী মাথা ঠান্ডা রেখেছিল এবং মিথ্যা কথা বলে পরিস্থিতি সামলে নিল। সব উত্তর পাওয়ার পর বান্ধবী মেশিন চালু করল। লিনের দেওয়া কোডগুলো পেন্সিলে খোদাই করে দ্রুত তৈরি করে ফেলল এবং যারা পরীক্ষা দিচ্ছে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য লোক পাঠালো। এখন বাকিটা ভাগ্যের ওপর। লিনকে প্রধান পরীক্ষকের কাছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলো। লিন তার ফোন থেকে সেই মেধাবী ছাত্রের সাথে তোলা একমাত্র ছবিটি মুছে ফেলে। তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই বলে পরিষ্কার জানিয়ে দিল। শেষ পর্যন্ত ফলাফল যেটা হলো, লিন এবং মেধাবী ছাত্রটি দুজনই পরীক্ষা দেওয়ার অযোগ্য ঘোষিত হলো এবং তাদের রেজাল্ট বাতিল করা হলো। অন্যদিকে ধনী বন্ধুরা সবাই পরীক্ষায় পাশ করে গেল। দেশে ফেরার সময় যখন তার বান্ধবী এবং অন্য বন্ধুরা হাসি খুশি মুখে ব্যানার নিয়ে বিমানবন্দরে তাকে নিতে আসলো, লিন একদমই হাসতে পারল না। সে মন থেকে অনুভব করল যে এই নকল করার মাধ্যমে তারা হয়তো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল, কিন্তু এরপর কি হবে? তোমরা কি সারা জীবন অন্য কারো সাহায্য নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করবে? তোমরা কি জানো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানেই কিন্তু জীবনের শেষ কথা নয়? এমনকি আমি যদি তোমাদের সাথে একই ক্লাসে পড়ি, তোমরা আমাকে আর কখনোই বোকা বানাতে পারবে না। বিমানবন্দরের গেটের সামনে লিন তার লাগেজ ব্যাগের ওপর বসে নিজের জীবন নিয়ে ভাবছিল। তখন তার বাবা ছুটে এলেন এবং অর্ধেক মজা করে জিজ্ঞেস করলেন, তোমার বয়ফ্রেন্ড কোথায়? লিন কোনো উত্তর দিতে পারল না, শুধু বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তুমি আমাকে সব খুলে কেন বললে না? আমি তো আসতেই চেয়েছিলাম। যখন বান্ধবী আর ধনী বন্ধুরা তাদের এই জয়ে আনন্দ করছিল, লিন তাদের সেই চ্যাট গ্রুপ থেকে নিজেকে সরিয়ে নিল। সে তার সেই উপার্জিত টাকাটাও আর নিল না। শুধু এভাবেই সে নিজেকে অপরাধ বোধ থেকে মুক্ত করতে পারত। কোনো একদিন রাতে মেধাবী ছাত্রটি লিনকে দেখা করার জন্য ডাকল। জায়গাটা ছিল তার নিজেদের পুরনো লন্ড্রির দোকান। দেখা যাচ্ছে যে ছেলেটি শেষ পর্যন্ত সেই টাকাটা নিয়েছিল এবং নিজের দোকানের সংস্কার করেছে। লিনের মুখোমুখি দাঁড়িয়ে সে কোনো রাগঢাক না করে সরাসরি বলল যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আজ লিনকে এখানে ডাকার পেছনে আরও গুরুত্বপূর্ণ কারণ আছে। সে লিনকে একটি থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নোটিশ দেখালো। পুরোপুরি বদলে যাওয়া সেই মেধাবী ছাত্রটি লিনকে আবারও একই কাজ শুরু করার জন্য অনুরোধ করল। ছেলেটি এত সাহস নিয়ে এটা করতে চাইছে কারণ সে নিশ্চিত যে এটা একটা লাভজনক ব্যবসা। কারণ ধরা পড়লেও তো আর তাকে জেলে পাঠানো হবে না। এখন যেহেতু কোনো ক্ষতিই নেই, তাই কাজটা করলে সমস্যা কি?
কিন্তু লিন সেই মেধাবী ছাত্রটির প্রস্তাব ফিরিয়ে দিল। ছেলেটি একথা শুনে প্রচণ্ড রেগে গেল এবং তার আসল রূপ বেরিয়ে এলো। সে হুমকি দিল যে লিন যদি তার কথা না শোনে তবে সে লিনের নামে সব অভিযোগ করে দেবে, তখন লিনকেও স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু ছেলেটি জানে না যে লিন এখন আর এসব নিয়ে ভয় পায় না, কারণ সে আগেই তার বাবাকে সব সত্যি কথা খুলে বলেছে এবং বাবার সাহস পেয়ে সে নিজেই নিজের অপরাধ স্বীকার করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাড জিনিয়াস বা ট্যালেন্ট গানার হলো 2017 সালে মুক্তি পাওয়া একটি থাই চলচ্চিত্র। এটি সেই সময়ের আলোড়ন তোলা এসএটি পরীক্ষার জালিয়াতির সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। পরিচালক সাধারণ স্কুল পর্যায়ের কিশোর কিশোরীদের প্রেমের গল্পের গণ্ডি পেরিয়ে একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ গল্প তুলে ধরেছেন। পরীক্ষার হলে জালিয়াতিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তা কোনো গোয়েন্দা সিনেমার রহস্য। সে সময় এটা ছিল অত্যন্ত নতুন একটি আইডিয়া। সবচেয়ে যেটা অবাক করার মতো বিষয় তা হলো মাত্র 1 কোটি টাকা বাজেটের এই ছবিটি বিশ্বজুড়ে প্রায় 28 কোটি টাকার ব্যবসা করেছে। প্রযোজক এবং পরিচালকরা রীতিমতো টাকার পাহাড় গড়েছেন। পুরস্কারের দিক থেকেও ছবিটি 27তম গোল্ডেন সোয়ান অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক সহ মোট 12টি পুরস্কার জিতেছে। এক কথায় বলতে গেলে এটি সেই সময়ের থাইল্যান্ডের শ্রেষ্ঠ সিনেমা। এমনকি আজকের দিনেও পরীক্ষার জালিয়াতিকে কেন্দ্র করে এমন চমৎকার সিনেমা খুব একটা দেখা যায় না। মূল চ্যালেঞ্জটা হলো একটি একঘেয়ে পরিবেশকে কিভাবে এত আকর্ষণীয়ভাবে দেখানো যায়। আমি সহজেই অনুমান করতে পারি পরিচালক যখন প্রথম চিত্রনাট্য লিখছিলেন তার মাথায় নিশ্চয়ই এসেছিল কিভাবে জালিয়াতির নতুন নতুন উপায় বের করা যায়। ইরেজার, পিয়ানোর সুরের ইঙ্গিত সবকিছু মিলিয়ে তো সত্যিকারের গোয়েন্দা সিনেমার আবহ ছিল। মূল বিষয়ে ফিরে আসি। পরীক্ষা হলো বর্তমান পৃথিবীতে সামাজিক অবস্থান পরিবর্তনের একটি অন্যতম উপায়। কিন্তু সিনেমার সেই দুজন মেধাবী শিক্ষার্থী জালিয়াতির মাধ্যমে গোটা পৃথিবীর সামনে যেন এক নীরব প্রতিবাদ জানাচ্ছিল। কারণ তারা জানত যতই ভালো পরীক্ষা দিক আর যতই বড় সাফল্যে পৌঁছাক না কেন, ধনী বন্ধুদের যে শুরুর বিন্দুটি খুব স্বাভাবিক, তারা কখনোই সেখানে পৌঁছতে পারবে না। তাই বাস্তব জীবনে সামাজিক অবস্থার পরিবর্তন করাটা আসলে খুবই কঠিন একটি কাজ। একটা কথা আছে না, কেন মনে করবে যে 12 বছরের কঠোর পড়াশোনা অন্যদের কয়েক প্রজন্মের জমানো সম্পদের চেয়ে বেশি হবে? কথাটা খুব বাস্তব, কিন্তু একই সঙ্গে কষ্টের। তবে এই কথা স্বীকার করতেই হয় যে শিক্ষা ব্যবস্থা আর পরীক্ষা হলো সামাজিক দুর্নীতি কমানোর একটি অন্যতম ওষুধ। আর এই কারণেই অভিভাবকরা তাদের সন্তানদের ওপর এত বেশি চাপ সৃষ্টি করেন যাতে তারা ভালো কোনো ভবিষ্যৎ গড়তে পারে। কিন্তু আমার মনে হয় এভাবে অতিরিক্ত চাপ দেওয়াটা কতবা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকে যায়। রোমে যাওয়ার রাস্তা তো একটাই নয়। যদি মূল পথে বাধা থাকে তাহলে আগে থেকেই নতুন কোনো রাস্তা খুঁজে বের করাটাও খারাপ কোনো বুদ্ধি নয়। আজ এখানেই শেষ করছি। আমার সাথে দেখা হবে আবারও অন্য কোনো ধ্রুপদী সিনেমার গল্প নিয়ে। যারা পছন্দ করেছেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।